আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা মামলার বিচার কাজ শেষ পর্যায়ে। আদালতে আত্মপক্ষ সমর্থনের বক্তব্যে নিজেদের সম্পূর্ণ নির্দোষ দাবি করেছে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন। তবে আসামিরা বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজেদের অপরাধেরই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ এগুচ্ছে প্রত্যাশিত সময় অনুযায়ী। বুধবার বেলা ১১টার পর ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন উপস্থিত দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মামলার ১৬ জন সাক্ষীর দেয়া জবানবন্দি পড়ে শোনান। ময়নাতদন্ত প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ রয়েছে, রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এই অকাট্য প্রমাণের সামনে দাঁড়িয়েও আত্মপক্ষ সমর্থনে নিজেদের সম্পূর্ণ নির্দোষ দাবি করেন সোহেল ও তার স্ত্রী স্বপ্না। আবার একই সাথে আদালতের অনুকম্পার প্রার্থনা করেন তারা। তবে মামলার মোড় ঘুরাতে আসামিরা ডলার নামের এক ব্যক্তিকে জড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ রাষ্ট্রপক্ষের। ম্যাজিস্ট্রেটের নিকট ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার সময় অর্থাৎ দোষ স্বীকারের সময় এই নামটি বলেননি। এই ডলার নামটি ব্যক্তি কিনা সেটাও তো আগে যাচাই করতে হবে, কারণ ডলার একটি দেশের মুদ্রা। এই বিষয়ে আমাদের বক্তব্য ক্লিয়ার, এটা হলো রেকর্ড বহির্ভূত বিষয় এবং ১ নম্বর আসামির এক ধরনের মামলার সম্পর্কে চতুরতার সহিত এই শব্দটি উচ্চারণ করেছেন। এদিকে আসামি পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবীও পরোক্ষভাবে সোহেলের দোষ স্বীকারের বিষয়টি নিশ্চিত করেছেন। সে বলছে আমি ভুল করেছি, আমি মাপ চাই। আসামি বলেছে আমি ভুল করেছি, আমি মাপ চাই। হত্যাকাণ্ডের পর বাথরুমের গ্রিল কেটে সোহেলের পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর বিবরণ সহ তথ্য প্রমাণ আমলে নিয়ে এই মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির আশা করছে রাষ্ট্রপক্ষ। দোষ স্বীকার করে যিনি আসামি তার স্বীকৃত জবাবদি দিয়েছেন, সেই ম্যাজিস্ট্রেট সবাই আদালতে সাক্ষী দিয়ে সেই মামলাটি প্রমাণ করার জন্য তাদের সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আমরা আশা করছি এই মামলাটি একটি দৃষ্টান্তমূলক মামলা হিসাবে থাকবে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আশা করছেন আইনি মারপ্যাচ আর নাটকীয়তার আড়ালে অপরাধীরা পার পাবে না। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। সকল শ্রেণী পেশার মানুষের কল্যাণের কথা চিন্তা করেই আগামী বাজেট দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোং এর প্রতিনিধি দলের বৈঠক শেষে একথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিগত সময়ে লুটপাট আর অনিয়মের কারণে অর্থনীতির অবস্থা খুবই নাজুক। বাজেটের সুফল যাতে প্রতিটি নাগরিকের কাছে যায়, সরকার সে চেষ্টাই করছে জানিয়ে মন্ত্রী বলেন, ঋণ নির্ভর অর্থনীতির বিপরীতে বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়তে চায় সরকার। আগামী বাজেটের মাধ্যমে $1 ট্রিলিয়ন অর্থনীতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা অর্থমন্ত্রীর। এই দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ। আমাদের একটা খারাপ সময়, ভঙ্গুর অর্থনীতি, তার মধ্যে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেছি। সবাইকে মাথায় রেখে বাজেট দেওয়া হবে ইনশাআল্লাহ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, অন্য দেশের কেউ হাদি হত্যা নিয়ে কি বলল তা বাংলাদেশের আমলে নেয়ার বিষয় না। হাদি হত্যার বিচার করতে বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় বাংলাদেশের মানুষের জন্য গর্বের। তিনি এটিকে বাংলাদেশের গণতন্ত্রের বিজয় বলেও উল্লেখ করেন। ব্রিফিংয়ে তিনি আরও বলেন, শুধু জাতিসংঘ নয়, সারা বিশ্বেই বাংলাদেশের উপর আস্থা রেখেছে। এই নির্বাচনই তার প্রমাণ। এদিকে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে প্রতিমন্ত্রী জানান, বহু দেশ থেকে আমন্ত্রণ এসেছে। প্রধানমন্ত্রী কোথায় যাবেন সেটি একান্তই তার নিজস্ব সিদ্ধান্ত। একটা ইলেকশন হয়েছে আরেকটা দেশে, পাশের দেশে, সেখানে যিনি হেরে গেছেন তিনি বলছেন ওনাদের
সরকারকে উদ্দেশ্য করে, সেটা নিয়ে এখানে আমার বাংলাদেশে আমার কমেন্ট করা উচিত হবে বলে আমি মনে করি না। এবং কিন্তু আমরা হাতি হত্যার ব্যাপারে আমরা ডিরেক্টলি গভর্নমেন্টের সাথে, কারণ আমার যদি এই কালপিটদেরকে ফেরত আনতে হয়, তাদেরকে কিন্তু আমার ভারত সরকারের সাথে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে আমার ফেরত আনতে হবে, এবং সেগুলো কিন্তু আমরা কাজ করছি খুবই সিরিয়াসলি, এবং এটা কিন্তু এগিয়েছে, বেশ ভালো এগিয়েছে। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্তে পূর্বে যারা তদন্ত কর্মকর্তা ছিলেন তাদের হদিস পাচ্ছে না বর্তমান টাস্ক ফোর্স। আজ অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সাগর রুনির ছেলে মাহির সারওয়ার মেঘ এবং রুনির ভাই মামলার অগ্রগতি জানতে এলে এসব কথা বলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এ সময় মেঘ এবং তার মামা মামলার অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেন। তারা বলেন 14 বছর হয়ে গেল সাগর রুনির হত্যার তদন্তের সমাপ্তি হলো না, আর কতদিন তাদের এভাবে অপেক্ষা করতে হবে সেই প্রশ্ন রাখেন অ্যাটর্নি জেনারেলের কাছে। উচ্চ আদালতের নির্দেশে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্সকে এই মামলার তদন্ত সম্পন্ন করতে সম্প্রতি আরও 6 মাস সময় দেয় হাইকোর্ট। ইতোমধ্যে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ 126 বার পিছিয়েছে। আসলে জানা দরকার যে আসলে কি হচ্ছে, তারা যদি নাও পারে অগ্রগতির কি কারণে সবাই যে যার মতো আসলে দায়সারাভাবে জিনিসটা ছেড়ে দিচ্ছে যে আগের গভর্নমেন্ট করেছে বা আগের তদন্তকারী কর্মকর্তা করেছে, তাদের অগ্রগতি কি, তারা এই 16 মাসে কি পেলো, কিছু তো একটা আসলে আমাদের মানুষ জানার দরকার নেই। বা এই যে চুপচাপ থাকা, এই যে বললো যে নথি পুড়ে গেছে, এগুলো তো অনেক ধরনের পারসেপশন ক্রিয়েট করে, যেটা আসলে আমাদের কিন্তু মানসিকভাবে আমরাও যেমন আসলে প্রচণ্ড হতাশাগ্রস্ত হয়ে যাই, মানুষের একটা কোয়ারি থাকে, তারাও নানা রকম গল্প বলে যেটা আসলে আমাদেরকে মেন্টালি এফেক্ট করে। ঘটনার অব্যবহিত পরে যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ঘটনাস্থলে ক্রাইম সিনে গেছেন, তারা আনট্রেসেবল, এবং প্রাথমিকভাবে যাদের তত্ত্বাবধানে করা দরকার ছিল, সেখান থেকেও তারা কোনো উপকার পাচ্ছেন না। বছরের পর বছর বিলম্ব ঘটেছে, এটা তো বাস্তবতা মানতে হবে। রাজধানীর আদ্দিন হাসপাতালে প্রসব পরবর্তী ওয়ার্ডে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে আজ। এই ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের চলমান তদন্তের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়। উভয় কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করেই চূড়ান্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সোমবার স্বাস্থ্যমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তদন্তে যারাই অবহেলা বা দোষী প্রমাণিত হবে তাকে বিচারের মুখোমুখি করতে হবে। ভবিষ্যতে যেন এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সারা দেশে গেল 24 ঘন্টায় নিশ্চিত হামে মৃত্যু না থাকলেও হামের উপসর্গে আরও 6 শিশু মারা গেছে। এ পর্যন্ত মোট প্রাণহানি 594 জন। স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। বুধবার রাজধানী মহাখালী ডিএনসিসি হাসপাতালে গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত 80 শিশু সহ বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন আছে 328 জন হাম আক্রান্ত রোগী। এ পর্যন্ত মোট 6,934 হাম আক্রান্ত শিশু ডিএনসিসি হাসপাতালে ভর্তি হয়েছে, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 102 জন রোগী। লিচুর জেলা দিনাজপুরে পাইকারি ও খুচরা বাজারে ক্রেতা বিক্রেতাদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে। দিনাজপুরের নিউ মার্কেট ফল বাজারে ও পুলহাট অস্থায়ী বাজারে কেনাবেচা চলছে পুরো দমে। এই জেলায় উৎপাদিত লিচু শতকরা 20 ভাগ জেলার চাহিদা মিটিয়ে 80 ভাগ লিচুই চলে যাচ্ছে সারা দেশের বিভিন্ন জেলায়। এবার দাম পেয়ে খুশি বাগান মালিক ও লিচু চাষিরা। চলতি বছর দিনাজপুরে 7,370 হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 39,550 মেট্রিক টন লিচু, যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব। কিন্তু মাল অনুযায়ী মালের কি দাম নাই, কৃষকরাও লস করতেছে, যারা পাইকার মাল নিয়ে যাচ্ছে তারাও লস করতেছে, সাধারণ জনগণ যারা লিচু কিনতেছে ক্রেতারা, তারা বেশি দাম দিয়ে লিচু কিনে খেতে হচ্ছে। মাল অনেক আমদানি হয়েছে, হ্যাঁ, মানুষ মন ভরে লিচু নিজের পছন্দ মতো কিনতে পারতেছে। মার্কেটে লিচু কম দেখা যাচ্ছে, তুলনামূলক দাম ঠিক আছে আর কি, গতবারের মতোই ছিল দাম এবং এরকম ভালো আছে। চায়না থ্রি যেটা আছে 1400 টাকার মতো যাচ্ছে, আর যেটা হচ্ছে বেদানা সেটা 600 থেকে 700 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, বিএসএফ বাংলাদেশে পুশ ইন করার জন্য অনেক মানুষকে জড়ো করেছে।
ভারত যেন এদেশে কাউকে পুশ ইন করতে না পারে সেজন্য সরকারকে আহ্বান জানান তিনি। দুপুরে বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। বলেন, সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ সীমান্তে পুশিং কার্যক্রম চলছে, যা ভারতের রাষ্ট্রীয় নির্দেশনায় হচ্ছে বলে দাবি করেন পাটোয়ারি। তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় দল মতের ঊর্ধ্বে উঠে রাত জেগে সীমান্ত পহরা দিতে হবে। শুভেন্দু অধিকারী সরকার বা বিজেপি সরকার করছে, তা আমরা সরকারকে আহ্বান জানাই, সরকারের কঠোর হওয়া প্রয়োজন, সরকারের এখানে নম হওয়া প্রয়োজন নাই। বাংলাদেশের মানুষ আপনাদের এটা একটা লিটমাস টেস্ট, এই লিটমাস টেস্টে যদি আপনারা ফেল করেন তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ আপনাদেরকে ফেল করে দিবে। কারণ বাংলাদেশের মানুষ সার্বভৌমত্ব স্বাধীনতার প্রশ্নে আপোষ করবে না, কারণ এটা আমাদের বাপদাদাদের রক্ত থেকে না। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।